নমস্কার। আজকে আমরা মেডিয়েভাল ইন্ডিয়া বা মধ্যযুগীয় ভারত সম্পর্কে আলোচনা শুরু করব। মধ্যযুগে ভারত এই সেশনের মধ্যে আমরা মূলত সুলতানি সুলতানি শাসন পড়বো। আমরা বিজয়নগর বিজয়নগর সাম্রাজ্য পড়বো। আর আমরা কি পড়বো? মুঘল সাম্রাজ্য। এই তিনটি বিষয় আমরা মধ্যযুগে ভারতে আলোচনায় পাবো। তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে এই তিনটি টপিকের উপর বেস করে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন্স আসে। মেনলি এই তিনটি টপিক আমাদের কভার করতে হবে। তবে আমরা মধ্যযুগে ভারত শুরু করার প্রাথমিক পর্যায়ে কিছু বিষয় আমাদের নলেজে রাখতে হবে। সেই বিষয়গুলোর থেকেও আমাদের কোশ্চেন্স পরীক্ষায় আসে। তো আমরা শুরু করছি মধ্যযুগের ভারতের যে বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো। প্রথমেই আমাদের আরবদের সিন্ধু বিজয় দিয়ে শুরু হবে। আরবদের সিন্ধু বিজয় দিয়ে শুরু হবে এখানে। আরবরা এই সিন্ধু বিজয়টা কত সালে করেছিল? 712 এডিতে। তাহলে 712 এডিতে আরবদের সিন্ধু বিজয় হয়, মনে রাখতে হবে। এবার এই আরবদের এই যে সিন্ধু বিজয়টা হচ্ছে, এটি কার নেতৃত্বে হচ্ছে? এই আরবদের সিন্ধু বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ বিন কাসিম। নামটা মনে রাখতে হবে, মোহাম্মদ বিন কাসেম বা কাসিম। মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা সিন্ধু বিজয় করে। এবারে তৎকালীন সময়ে এই আরবদের সিন্ধু বিজয়ের সেই পর্যায়ে বা সেই সময়ে পাঞ্জাবের একজন শাসক ছিলেন। পাঞ্জাবের শাসক ছিলেন একজন শাসক। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে দাহির। পাঞ্জাবের শাসক দাহির। সেই দাহির একজন ব্রাহ্মণ শাসক ছিলেন। দাহির কে ছিলেন? ব্রাহ্মণ শাসক। এই দাহিরকে তিনি হত্যা করেন। তাহলে পাঞ্জাবের পরীক্ষা যদি আসে যে আরবদের সিন্ধু বিজয়ের সময় পাঞ্জাবের ব্রাহ্মণ শাসক কে ছিলেন বা শাসক কে ছিলেন, তখন বলতে হবে দাহির। এই দাহিরকে হত্যা করেন কে? দাহিরকে হত্যা করেন মোহাম্মদ বিন কাসেম। আচ্ছা, আরবদের সিন্ধু বিজয় শুরু হয়েছিল 712 এডিতে শুরু হয়েছিল। শেষ হয়েছিল কবে? শেষ হয়েছিল 779 এডিতে। এই যে সময়সীমা, এই সময়ের মধ্যে আরবরা কিন্তু তাদের যে বিজয়, সেই বিজয়গুলো করেছিল। এই আরবদের সিন্ধু বিজয়ের ফলাফলটা কি হয়েছিল? ফলটা হয়েছিল উত্তর ভারতে, নর্থ ইন্ডিয়াতে যে আপনার ইসলামের যে প্রচার, ইসলাম প্রচারটা শুরু হয়। তাহলে আরবদের সিন্ধু বিজয়ের মাধ্যমে উত্তর ভারতে ইসলাম ধর্মের প্রচার শুরু হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যে উত্তর ভারতে আরবদের সিন্ধু বিজয়ের ফলে যেমন ইসলাম ধর্মটা শুরু হয়েছিল, কিন্তু ইসলাম, এই যে বিষয়টা, ইসলাম বা ইসলাম শব্দটা বা ইসলামের যে ইন্ট্রোডিউসটা, হ্যাঁ, ইসলাম যে বিকাশ যেটা হচ্ছে সেটা উত্তর ভারতে হচ্ছে সিন্ধু বিজয়ের সঙ্গে সঙ্গে। কিন্তু মনে রাখতে হবে, মালিক, নামটা মনে রাখতে হবে, মালিক ইবন দিনার। ইনি কিন্তু ইসলাম প্রকাশ করেন বা ইসলাম প্রচলন করেন, ইসলাম ধর্ম প্রচলন করেন। প্রথম ভারতে ইসলাম প্রচলন করেন মালিক ইবন দিনার। সেটা ছিল 644 এডিতে। কোথায় প্রচলন করেন? কেরালাতে, মনে রাখতে হবে, কেরালা রাজ্যে। তাহলে ইসলাম ধর্ম ভারতে প্রথম প্রচলন করেন মালিক ইবন দিনার 1644 এডিতে কেরালা রাজ্যে, মনে থাকবে। আমরা আরব সম্পর্কে যেগুলো পরীক্ষায় আসার আমরা আলোচনা করলাম। এবারে তুর্কিদের বিজয় সম্পর্কে আমরা আলোচনা করব। তুর্কি বিজয় নিয়ে আলোচনা করি। তুর্কি বিজয়ের কথা যখনই আমরা বলবো, আমাদের মোহাম্মদ গজনী বা মামুদ গজনী এই নামটা আমাদের সর্বাগ্রে মনে পড়বে।
মাহমুদ গজনী একজন তুর্কি ছিলেন বা তুর্কি ছিলেন, তিনি তুর্কি নেতা ছিলেন, তুর্কি ছিলেন। এবারে ইনি নর্থ ইন্ডিয়াতে, ঠিক আছে, ভারতের নর্থ ইন্ডিয়াতে তিনি প্রথম বিজয় করেছিলেন, বা তিনি নর্থ ইন্ডিয়া বিজেতা বিজেতা প্রথম উত্তর ভারত বা নর্থ ইন্ডিয়া বিজেতা। তাহলে প্রথম উত্তর ভারত বিজেতা কে ছিলেন? মাহমুদ গজনী বা মোহাম্মদ গজনী। তিনি একজন তুর্কি ছিলেন, তিনি উত্তর ভারতের প্রথম বিজেতা ভারতের। মোহাম্মদ গজনীর পিতা কে ছিলেন? পিতা সুবক্তগিন। সুবক্তগিন ছিলেন মাহমুদ গজনীর পিতা। এবারে এই মাহমুদ গজনী ভারতে আসেন কিসের উদ্দেশ্যে? উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল সম্পদ আরোহণ করা, সম্পদ আরোহণ, সম্পদ অর্জন, সম্পদ লাভ। এই উদ্দেশ্যে তিনি ভারতে আসেন। তিনি ভারতে কিন্তু একবার দুবার আসেননি, তিনি অনেকবার ভারত আক্রমণ করেছিলেন এবং ভারতে এসেছিলেন। তিনি সর্বমোট হিসাব করে দেখা গেছে প্রায় 17 বার, প্রায় নয় 17 বার, 17 বার ভারত আক্রমণ করেন। তাহলে মোহাম্মদ গজনী বা মাহমুদ গজনী, সুলতান মাহমুদ, এনাকে সুলতান মাহমুদও বলা হয়, সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করে? 17 বার ভারত আক্রমণ করে। সেই তার যে সময়সীমা ভারত আক্রমণের, সেটা ছিল 1000 এডি থেকে 1027 এডি। এই সময়ের মধ্যে তিনি 17 বার ভারত আক্রমণ করছেন বা করেছেন। তার এই যে আক্রমণের যাত্রা, সেটা শুরু হয় কত সালে? 1001 এডিতে প্রথম শুরু হচ্ছে তার বিজয় বা আক্রমণ কার্যকলাপ। এবারে একটা জিনিস আমি বলে রাখি, সেই সময় একজন শাহী বংশ ছিল, একটা শাহী বংশ ছিল। সেই শাহী বংশের দুজনের নাম আমি বলছি। শাহী বংশ, ভারতের শাহী বংশ ছিল, শাহী বংশের দুজনের নাম আমি বলছি। একজন হচ্ছেন জয়পাল, জয়পাল, আর একজন হচ্ছে আনন্দপাল, আনন্দপাল। এই জয়পালকে তিনি 1001 এডিতে এবং আনন্দপালকে 1009 এডিতে পরাজিত করেন, মনে রাখতে হবে। তাহলে তৎকালীন সময়ে বা তুর্কি যে সময়সীমা, তুর্কিদের যে সময়কাল, সেই সময়ে শাহী বংশের দুইজন শাসকের নাম যদি আসে, তখন বলতে হবে জয়পাল আর আনন্দপাল। এবারে জয়পালকে প্রথম পরাজিত করছে সুলতান মাহমুদ 1001 এডিতে এবং আনন্দপালকে পরাজিত করছে 1009 এডিতে। তবে সুলতান মাহমুদ বা মাহমুদ গজনীর যে তাৎপর্যপূর্ণ কাজ, সেই তাৎপর্যপূর্ণ কাজগুলির মধ্যে সোমনাথ মন্দির ধ্বংস করা, সোমনাথ মন্দির, সোমনাথ মন্দির ধ্বংস যেটা করেছিলেন ইনি 1025 এডিতে। এই সোমনাথ মন্দির ধ্বংস হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়। এটা কে করেছিলেন? না সুলতান মাহমুদ বা মাহমুদ গজনী। এই সুলতান মাহমুদ 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। সোমনাথ মন্দিরটা একটা হিন্দু মন্দির, হিন্দু মন্দির ছিল। এই সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন তিনি। সোমনাথ মন্দিরটা কোন রাজ্যে আছে এটা একটু জেনে রাখা দরকার। সোমনাথ মন্দির ছিল সেই সময়ে গুজরাট রাজ্যের উপকূলে, গুজরাট রাজ্যের উপকূলে। তাহলে সোমনাথ মন্দির কোন রাজ্যে ছিল? গুজরাট রাজ্যে। সোমনাথ মন্দির ধ্বংস করে কে? না সুলতান মাহমুদ বা মাহমুদ গজনী 1025 অব্দে। এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় তার কাছে ছিল। মাহমুদ গজনী বা সুলতান মাহমুদ মারা যান কবে? মৃত্যু হয় কবে একটু জেনে রাখি। মৃত্যু হয় 30শে এপ্রিল 1030 এডিতে। মনে রাখতে হবে বিষয়গুলো, পরীক্ষায় আসে, বিশেষ করে রেলের পরীক্ষায় এইগুলো থাকে। আচ্ছা, সুলতান মাহমুদের পর, মৃত্যুর পর তার পুত্রর নাম কি ছিল? মোহাম্মদ গজনী। ঠিক আছে, সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের পর তার পুত্র, মাহমুদ গজনী নয় সরি, মাসুদ, মাসুদ সিংহাসনে বসেন এবং তিনি প্রথম কাশ্মীর দখল করেন, দখল করেন, জেনে রাখতে হবে। আচ্ছা, সুলতান মাহমুদ বা মাহমুদ গজনী, এই মাহমুদ গজনীর সময়ে যিনি তার কোর্ট পোয়েট ছিলেন ফিরদৌসী, ফিরদৌসী, ফিরদৌসীর পুরো নাম কি ছিল? আবু আল কোয়াসি ফিরদৌসী, ফিরদৌসী। ইনি
আহ, কার রাজসভায় বিরাজমান ছিলেন? ইনি ছিলেন সুলতান মাহমুদ বা মামুদ গজনীর। মামুদ গজনীর রাজসভায় বিরাজমান ছিলেন। তিনি শাহনামা গ্রন্থ রচনা করেন। শাহনামা গ্রন্থ। তাহলে শাহনামা গ্রন্থের রচয়িতা কে? শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন আবু আল কোয়াশি ফিরদৌসী। তিনি সুলতান মাহমুদের সভায় বিরাজমান ছিলেন। তিনি রচনা করেন শাহনামা গ্রন্থ। আচ্ছা, এরপরে একজন আহ, কবির নাম বলবো, তিনি হলেন আলবেরনি। আলবেরনি বা অলবেরনি অনেকে বলেন। অলবেরনি, এই অলবেরনি তিনি মোহাম্মদ গজনীর সঙ্গে ভারতে আসেন। তাহলে মোহাম্মদ গজনী, মোহাম্মদ গজনীর সাথে আলবেরনি ভারতে আসেন। এই আল ফিরদৌসী বা আবু আল কোয়াসেম ফিরদৌসী, এনাকে বলা হয় ইন্ডিয়ান হোমার। ইন্ডিয়ান হোমার বা পার্সিয়ান হোমার। পার্সিয়ান হোমার, হোমার বলা হয়। তাহলে ইন্ডিয়ান হোমার বা পার্সিয়ান হোমার বলা হয় আবু আল কোয়াসিম ফিরদৌসীকে। ঠিক আছে? বিষয়গুলো বোঝা যাচ্ছে কি? না বোঝা গেলে জিনিসগুলো কমেন্ট বক্সে বলবেন, আমি আরো ক্লিয়ার করে জিনিসগুলো বুঝিয়ে দেবো, বিষয়গুলো বুঝিয়ে দেবো। আচ্ছা, এরপরে আমরা মোহাম্মদ ঘুরি সম্পর্কে জানবো। মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি তিনি তার ভারত বিজয় বা ভারত আক্রমণের সময়সীমা হচ্ছে 1175 এডি থেকে 1206 এডি, এই সময়ের মধ্যে। মোহাম্মদ ঘুরির প্রথম যে দখল ভারতের, সেটা হচ্ছে 1175 এডিতে মুলতান দখল। মুলতান দখল। তাহলে মোহাম্মদ ঘুরি ভারতের প্রথম কোন স্থান দখল করেন? মুলতান দখল করেন 1175 এডিতে। মনে থাকবে। এই সময়ে দুটো যুদ্ধ হয়েছিল, তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফার্স্ট ব্যাটেল অফ তরাইন বা তরাইনের তরাইনের যুদ্ধ, যুদ্ধগুলো আমরা দেখি। যুদ্ধ, ফার্স্ট যে তরাইনের যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল 1191 অব্দে বা এডিতে। এটা তরাইনের প্রথম যুদ্ধটা কোথায় হয়েছিল? এটা থানেশ্বরের কাছে হয়েছিল, মনে রাখতে হবে। থানেশ্বরের কাছে হয়েছিল। থানেশ্বরের কাছে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ। এখানে যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি ভার্সেস তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। এই যে তরাইনের প্রথম যুদ্ধ 1151 এডিতে হয়েছিল, এখানে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল, হেরে গিয়েছিল, পরাজিত হয়েছিল। এবারে পরাজিত হওয়ার পর তিনি প্রতিশোধ স্বরূপ তরাইনের দ্বিতীয় যুদ্ধে লিপ্ত হয়েছিলেন আবার পুনরায়। এবারে আমরা তরাইনের দ্বিতীয় যুদ্ধটা কি একটু দেখে নেই। বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তরাইনের সেকেন্ড যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এখানে মোহাম্মদ ঘুরি দেখছেন যে তিনি একা পারবেন না। তিনি যখন একা পাচ্ছিলেন না, তখন মোহাম্মদ ঘুরি প্লাস আরেকজনকে সাথে নিয়েছিলেন, কুতুবুদ্দিন আইবক, দাস বংশের প্রতিষ্ঠাতা। কুতুবুদ্দিন আইবক, এই দুজন মিলে কার সাথে যুদ্ধটা করেছিলেন? এই দুজন মিলে যুদ্ধ করেছিলেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সাথে। পৃথ্বীরাজ চৌহান, এই তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে কিন্তু এরা দুজন মিলে একসাথে লেগে তাকে কিন্তু পরাজিত করেছিল, পরাজিত করে। তাহলে আমরা কুতুবুদ্দিন আইবক সম্পর্কে পরবর্তী সময়ে পড়বো আরো ডিটেলস। কুতুবুদ্দিন আইবক কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, দাস বংশের শাসক, দাস বংশের শাসক, মনে রাখতে হবে। এবারে মোহাম্মদ ঘুরি যখন ভারত থেকে ফিরে যান, ভারত থেকে ফিরে যাওয়ার সময় তিনি সমস্ত এই যে সে যে তার যে শাসন, সেই শাসনের দায়িত্ব কার হাতে অর্পণ করে যান? যাকে নিয়ে তিনি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। তাহলে কুতুবুদ্দিন আইবকের কাছে মোহাম্মদ ঘুরি তার দায়িত্ব অর্পণ করেন।
তাহলে দায়িত্বটা কার কাছে অর্পণ করছে? দায়িত্ব অর্পণ করছেন কুতুবউদ্দিন আইবকের কাছে। এবং শুরু হচ্ছে তারপর থেকে দাস বংশ দিল্লিতে। দাস বংশের শুরু এখান থেকেই হচ্ছে, কুতুবউদ্দিন আইবকের হাত ধরে। এই কুতুবউদ্দিন আইবক এই যে দাস বংশ তা প্রতিষ্ঠা করলো দিল্লি, মানে মধ্যযুগের ভারতে, দিল্লিতে, সেই সময়টা কত ছিল? সেই সময়টা ছিল 1206 এডি। মনে রাখতে হবে সময়গুলো, ঠিক আছে? এবারে এই যে দাস বংশ শুধু নয়, দাস বংশের পরবর্তী সময়ে আমরা দেখব খিলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, প্রত্যেকটি বংশ আমাদের দেখতে হবে, জানতে হবে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওতে এক এক করে আলোচনা করব। তবে একটু ধৈর্য ধরে, ধৈর্য সহকারে পড়লে বা ভিডিওগুলো দেখলে আশা করছি খুবই কার্যকরী ভিডিও এগুলো। কোনো চ্যানেল কিন্তু এত সুন্দরভাবে জিনিসগুলো ডিটেলস আলোচনা করবে না। আমি যাতে আপনাদের সুবিধা হয় সেই উপলক্ষ নিয়েই কিন্তু ভিডিওগুলো করছি। আপনারা সাথে থাকবেন। বুঝতে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি সময় করে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীকালে যে সমস্ত ভিডিওগুলো হবে সেগুলোতে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।